তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি রেডি প্লেয়ার ওয়ান মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে এখানে আমাদেরকে ভবিষ্যতের দুনিয়াটা দেখানো হয়েছে, মানে খুব শীঘ্রই আমাদের দুনিয়াটা কেমন হতে যাচ্ছে সেটা সম্পর্কে আমাদেরকে একটা আইডিয়া দেওয়া হয়েছে, যেটা দেখলেই আপনি বুঝতে পারবেন, কারণ এইটা আমরা অলরেডি গেসও করে ফেলেছি। মানে এই দুনিয়াটা রেডি করার কার্যক্রম শুরু হয়ে গেছে। যেমন বুঝতেই পারছেন এই ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় 2045 সাল থেকে। এখানে আমরা দেখতে পারি মানুষ বাস্তব দুনিয়া থেকে লুকিয়ে ভার্চুয়াল দুনিয়ার মধ্যে থাকাটাকেই বেশি পছন্দ করত। আর ভার্চুয়াল দুনিয়া হচ্ছে এমন একটা দুনিয়া যেটার বাস্তবের সাথে কোনো কানেকশন নেই, মানে যেটা আপনি আপনার মতো করে সাজাতে পারবেন। সেখানে অপ্রয়োজনীয় আপনার কোনো জিনিসপত্র থাকবে না, আর আপনি যেই সমস্ত জিনিসগুলো পছন্দ করেন না সেগুলোকে আপনি চাইলে সরিয়ে ফেলতে পারবেন। মানে বাস্তব দুনিয়ার থেকে সম্পূর্ণ আলাদা, কারণ বাস্তব দুনিয়াতে আমাদেরকে এমন জিনিসও ভোগ করতে হয় যেগুলো আমরা পছন্দ করি না বা যেগুলো আমাদের প্রয়োজন নেই, কিন্তু সেখানে আপনি আপনার মন মতো সব কিছু সাজিয়ে নিতে পারবেন। আমরা জানতে পারি এই দুনিয়ার মধ্যে একটা গেম ছিল যেটার নাম ছিল ওএসএস। আর ওএসএসের যে ওনার ছিল, যার নাম ছিল জেমস, সে মৃত্যুর আগে একটা স্পিচ রেকর্ড করে গিয়েছিল, যেখানে সে বলেছিল যে এই গেমের মধ্যে একটা ইস্টার এগ আছে, যে সর্বপ্রথম সেই ইস্টার এগটাকে খুঁজে বের করতে পারবে সে হয়ে যাবে এই গেমের মালিক, মানে এই পুরো কোম্পানির ওনার। আর সে এইটা বলে দেয় যে এই স্টার একটা খোলার জন্য 3টা চাবির দরকার পড়বে, যে একসাথে সেই 3টা চাবি কালেক্ট করতে পারবে সেই দরজাটা খুলে স্টার এক কালেক্ট করতে পারবে, আর সেই হয়ে যাবে কোম্পানির ওনার। আর আমরা দেখতে পারি এই নিউজটা পাবলিশ হওয়ার পরপরই পুরো দুনিয়াতে একটা হট্টগোল শুরু হয়ে যায়। সবাই এই গেমের মধ্যে পার্টিসিপেট করা শুরু করে, কারণ সবাই চাচ্ছিল এত বড় একটা কোম্পানির মালিক হতে। তাছাড়া আমরা জানতে পারি IOI নামের যেই কোম্পানিটা আছে, মানে যারা এই গেমটা বানিয়েছে, সেই কোম্পানির সিইও এই গেমের মধ্যে অংশগ্রহণ করেছে, কারণ সে চাইছিল এই কোম্পানির মালিক হতে। আসলে সে বিশাল বড় একটা টিম বানিয়েছিল, যেই টিমের সবাই একসাথে গেমের মধ্যে পার্টিসিপেট করে সেই চাবিগুলোকে খুঁজে বের করার ট্রাই করবে। যেই চাবিগুলো পর্যন্ত পৌঁছাতে হলে তাদেরকে বিভিন্ন বড় টাস্ক কমপ্লিট করতে হবে, যেটা হয়তোবা একজনের পক্ষে অনেকটা কঠিন হয়ে যাবে, কিন্তু যেহেতু তারা সবাই মিলে একসাথে কাজটা করবে এই জন্য তাদের জন্য এটা খুবই ইজি হতে পারে। আর যদি তারা একবার এমনটা করে ফেলতে পারে তাহলে তারা ইস্টার একটা কালেক্ট করে ফেলতে পারবে। আর ইস্টার একটা পাওয়ার মানে হচ্ছে এখন তারা এই পুরো কোম্পানি বা এই গেমের পুরো মালিক, আর এটা দিয়ে তারা কোটি টাকা কামাতে পারবে। আর তখন এদিকে আমরা একটা অনাথ বাচ্চাকে দেখতে পারি, যার নাম হচ্ছে ওয়েড। আমরা জানতে পারি সে তার আন্টির সঙ্গে এখানে বাস করে, আর সেও সেই গেমে আসক্ত। আসলে এই ওএসএস গেমটা কোনো নর্মাল গেম ছিল না, এটা এমন একটা স্পেশাল গেম ছিল যে কেউ এই গেমটা একবার খেললেই সে এটার অ্যাডিক্টেড হয়ে যেত, কারণ এই গেমটা পুরো রিয়েলিস্টিক ছিল। যে একবার এই গেমটা খেলতো তার মনে হতো এই জিনিসটা আসলেই সত্যি, সে আসলে বাস্তব একটা দুনিয়ার মধ্যে আছে। এখানে ওয়েড যেই নামের মধ্যে গেমটা খেলা শুরু করে সেই নামটা ছিল পার্সিবাল। এখন পার্সিবাল এটার মধ্যে যাওয়ার পরেই জানতে পারে যে সেই স্টার ওয়েকটাকে খোঁজার জন্য সবাই রেডি হয়ে গেছে, কারণ সেই একটা খুঁজে পেলে তারা কোম্পানির মালিক হয়ে যাবে। এই জন্য সেও এই মিশনের মধ্যে জয়েন করে ফেলে। আসলে এটা একটা কাইন্ড অফ রেস ছিল, যেই রেসের মধ্যে সবাই একে অন্যকে গাড়ি দিয়ে পেছনে ফেলার ট্রাই করবে। আমরা দেখতে পারি যখনই রেসটা শুরু হয়ে যায় তখন ওয়েড মানে পার্সিবাল খুব ভালো পারফর্ম করা শুরু করে, মানে সে এক এক করে সবাইকে পেছনে ফেলা শুরু করছিল। যদিও এত ভালো পারফর্ম করার পরে পার্সিবাল মনে করছিল সে এই গেমটা উইন করে ফেলবে, তবে তখনই তার সামনে একটা ভয়ঙ্কর গরিলা চলে আসে। মানে সে একেবারে রাস্তার শেষ মাথায় যাওয়ার পরেই তার সামনে একটা গরিলা চলে আসে, আর এই গরিলা তার গাড়ির উপরে বারবার করে আক্রমণ করার ট্রাই করে। একটা পর্যায়ে তো গরিলা তার গাড়িটাকে পুরো ডিস্ট্রয় করে দেয়। যতক্ষণে সেই গরিলা তাকেও মারার ট্রাই করতো তার আগেই সে গাড়ি থেকে বেরিয়ে যায়, আর সে দেখতে পারে তার একটা ফ্রেন্ড যার নাম হচ্ছে R3, সে এদিকে আসছিল। আসলে তারা দুজনেই গেমের মধ্যে একটা টিম, তারা টিম হয়ে সেই চাবিগুলো খুঁজে বের করার ট্রাই করছে। তবে যখন সে দেখতে পারে R3 বাইক দিয়ে এদিকে আসছে, তখন সে দৌড়ে গিয়ে কোনো রকমে তাকে বাইক থেকে নামিয়ে ফেলে, মানে তাকে টান দিয়ে সে বাইক থেকে নামিয়ে ফেলে। আর একটু সামনে যাওয়ার পরেই গরিলা সেই বাইকটাকে ধরে পুরো ডিস্ট্রয় করে দেয়। আর এইটা দেখার পরে তো R3 পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল যে আসলে পার্সিবাল তার জীবনটা সেভ করার জন্য এমনটা করেছে। এখন যেহেতু পার্সিবাল তার ফ্রেন্ডের জীবন সেভ করে ফেলেছে, এই জন্য তাদের মধ্যে বন্ডিংটা আরও ভালো হয়ে গিয়েছে। এই জন্য তারা দুজন একসাথে থেকে সেই চাবিগুলোকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। তো এরপর তারা দুজন মিলে একটা লাইব্রেরিতে চলে আসে সেই লোকটা সম্পর্কে আরও কিছু তথ্য কালেক্ট করার জন্য, যেই লোকটা এই গেমটা বানিয়েছে, মানে সেই জেমস নামের লোকটা সম্পর্কে। আর যখন তার সম্পর্কে তারা একটু ঘাটাঘাটি করে তখন তারা তার সম্পর্কে আরও কিছু তথ্য পেয়ে যায়, যেগুলো জানার পরে পার্সিবালের মাথায় একটা জিনিস ক্লিক করে। সে চিন্তা করে যে যখনই কোনো রেস শুরু হয়ে যায় তখন আমরা সবাই রেসটা কমপ্লিট করার জন্য সামনের দিকে যাওয়া শুরু করি, কিন্তু আমরা কেন কেউ পেছনের দিকে আসি না।
আর এই জন্য যখনই পরবর্তী রেসে পার্সিবাল অংশগ্রহণ করে তখন সবাই গাড়ি নিয়ে সামনের দিকে যাওয়া শুরু করে, কিন্তু সে পেছনের দিকে ব্যাক গিয়ার দিয়ে যাওয়া শুরু করে। আর অনেক দূর যাওয়ার পরে ফাইনালি এখানে একটা ম্যাজিক্যাল ডোর ওপেন হয়ে যায়, আর এই ডোরটা দিয়ে গর্তের মধ্যে গিয়ে সে খুবই স্পিডে পেছনের দিকে যাওয়া শুরু করে। আর যখন সেই গর্ত থেকে বাইরে বের হয় তখন সে গরিলার পেছন দিয়ে বের হয়, মানে গরিলার তাকে দেখতেই পারে না। আর তার ব্রেইনের ইউজ করে সে ফাইনালি ফিনিশিং লাইন ক্রস করে ফেলে, মানে সে প্রথম রাউন্ড কমপ্লিট করে ফেলে। এরপরে পার্সিবালের সামনে একটা বৃদ্ধ লোক চলে আসে যে কিনা একটা হুডি পরা ছিল, আর এই লোকটা এসে তাকে প্রথম চাবিটা দিয়ে দেয়, কারণ যেহেতু সে প্রথম রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছে এই জন্য প্রথম চাবিটাই তার প্রাপ্য। আর একটু পরে আমরা দেখতে পারি তার 4টা ফ্রেন্ডও এখানে চলে আসে, মানে এই গেমের মধ্যে যারা তার টিম মেম্বার। আসলে তারাও সেই রেসের মধ্যে পার্টিসিপেট করেছিল, তবে যেহেতু ওয়েড ফিনিশিং লাইন ক্রস করে ফেলেছে এই জন্য তার টিমকে এখানে অটোমেটিকলি পাস করে দেওয়া হয়েছে। তাদের টিমের নাম দেওয়া হয় হাই ফাইভ, আর আমরা জানতে পারি এখন তাদের টিম নাম্বার 1-এ আছে। এদিকে আমরা দেখতে পারি যখন আইওআই কোম্পানির সিইও এই ব্যাপারটা জানতে পারে যে পার্সিবাল নামের একটা লোক এই রেসটা উইন করে প্রথম চাবিটাকে কালেক্ট করে ফেলেছে, তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে এই গেমের মধ্যে নিজে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয়। আর যখন সে গেমের মধ্যে যায় তখন সে একটা স্পেশাল ক্যারেক্টারের সঙ্গে মিট করে, যেটা কিনা খুবই ভয়ঙ্কর একটা ক্যারেক্টার ছিল। আর এই ক্যারেক্টারকে সে বলে যে যদি তুমি আমাকে পার্সিবালের আসল সত্যিটা বলে দাও, মানে তুমি এটা বলে দাও যে তার আসল পরিচয়টা কী, তাহলে আমি তোমাকে অনেক অনেক টাকা দেব। আসলে আমরা যেমনটা জানি যে গেমের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের নাম আলাদা আলাদা হয়, আর বাস্তব জীবনে মানে বাইরে প্রত্যেকের নাম আলাদা আলাদা হয়। এই জন্য এখন আইওআই কোম্পানির সিইও এই জিনিসটা জানতে চাচ্ছিল যে আসলে এই পার্সিবাল ক্যারেক্টারটার পেছনে বাস্তবে কে কাজ করছে। অন্যদিকে আমরা দেখতে পারি বাস্তব দুনিয়াতে ওয়েড এখন দ্বিতীয় রাউন্ডটা খেলার জন্য খুবই মরিয়া হয়েছিল, মানে সে এখন দ্বিতীয় চাবিটা যেই কোনো ওয়েতে হাসিল করতে চাইছিল। এই জন্য সে দ্বিতীয় ক্লুটা পড়ে যেখানে লেখা ছিল যে একজন ক্রিয়েটর যে কিনা নিজের ক্রিয়েশনকেই হেট করে, কারণ সে পাস্টে এমন এমন কিছু ভুল করেছে যেগুলো তার করা উচিত ছিল না। আর এই সমস্ত ব্যাপারগুলো পড়ার পরে ওয়েড আরও বেশি কিউরিয়াস হয়ে যায়। এই জন্য সে পার্সিবাল হয়ে আবারও গেমের মধ্যে এন্টার করে, আর সে গিয়ে সোজা R3 সঙ্গে মিট করে। আর R3 আর সে মিলে একটা ক্লাবের মধ্যে চলে আসে যাতে করে তারা আরও বেশি ক্লু পেতে পারে, মানে কিভাবে এই গেমটা তারা উইন করতে পারবে বা কিভাবে গেমটা খেলা উচিত সেই সম্পর্কে তারা আরও কিছু ক্লু কালেক্ট করতে চায়। কিন্তু প্রবলেমটা হয়ে যায় যখন সে R3 সঙ্গে সেখানে গিয়ে ডান্স করছিল, তখন যেহেতু পার্সিবাল R3কে পছন্দ করতো আর তাকে ভালোবাসতো এই জন্য সে তার আসল নামটা, যেটা কিনা আসলে ছিল ওয়েড, মানে তার বাস্তব জীবনের নাম, সেইটা সে তাকে বলে দেয়। আর এই নামটা এখানে আশেপাশে কিছু মানুষজন শুনতে পারে। তাদের মধ্যে একজন মানুষ সেই লোকটাকে মেসেজ করে এই নামটা জানিয়ে দেয় যেই লোকটাকে আইওআই কোম্পানির সিইও হায়ার করেছিল যাতে করে সে ওয়েডের আসল পরিচয়টাকে খুঁজে বের করতে পারে, মানে সেই মনস্টার ভয়ঙ্কর লোকটাকে। আর এই জন্য একটু পরেই আমরা দেখতে পারি এখানে আইওআইয়ের অনেকগুলো গার্ড চলে আসে যারা এসে R3 আর পার্সিবালের উপরে ফায়ারিং করা শুরু করে। তারা কোনো রকমে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, তবে কোনোভাবেই তারা পালিয়ে যেতে পারছিল না, কারণ এখানে গার্ডরা সংখ্যা অনেক বেশি ছিল, তাদের সঙ্গে তারা মারামারি করার সাহসও করতে পারছিল না। আমরা দেখতে পারি এখানে পার্সিবালের কাছে একটা কিউব ছিল, যেই কিউবটার মাধ্যমে সে সময়কে কিছু সময়ের জন্য থামাতে পারত। এই জন্য সেই কিউবটাকে হাওয়ার মধ্যে ছুঁড়ে মারে, যেই জন্য সময় কিছু সময়ের জন্য স্টপ হয়ে যায়। আর এই সুযোগটার ইউজ করে পার্সিবাল আর R3 কোনো রকমে এখান থেকে পালিয়ে যেতে সফল হয়ে যায়। তবে বাইরে গিয়ে পার্সিবালকে R3 বলে যে আমি এখানে কোনোভাবেই গেমটাকে উইন করার জন্য আসিনি, মানে আইওআই কোম্পানির মালিক হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমি এখানে এই জন্য এসেছি কারণ আমি চাই আইওআই কোম্পানিটাকে ডিস্ট্রয় করতে। আমি কোনোভাবেই আইওআর মালিককে তার লক্ষ্যে পৌঁছাতে দিতে চাই না, কারণ তার জন্যই তার বাবার মৃত্যু হয়েছে। আসলে আইওআর কোম্পানির মালিক তার বাবার কাছে অনেকগুলো টাকা পেত, আর এই দেনার চাপ সহ্য করতে না পেরেই তার বাবা একটা সময় মারা গিয়েছে। আর এই জন্য এখন R3 যেই কোনো ওয়েতে চাইছে তার থেকে বদলা নিতে। এখন পার্সিবাল এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই সমস্ত বাচ্চাদের মতো বিহেভ করা তার একেবারেই উচিত হয়নি, তার আসল নামটা সবার সামনে শেয়ার করা একেবারেই উচিত হয়নি। এই জন্য সে এখন সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যেই কোনো ওয়েতে গেমে ফোকাস করবে আর যেই কোনো ওয়েতে চাবিগুলো খুঁজে বের করার ট্রাই করবে। এরপরে যখন ওয়েড পরের রাউন্ড খেলার জন্য আবারও গেমের মধ্যে ঢোকার ট্রাই করছিল তখনই আইওআই কোম্পানি থেকে তার কাছে একটা মেসেজ চলে আসে, মানে আইওআইয়ের সিইও তার সঙ্গে মিট করতে চায়। এই জন্য যখনই সে পার্সিবল রূপে তার সঙ্গে মিট করতে চলে আসে তখন আইওআই কোম্পানির সিইও তাকে একটা অফার দেয়। আসলে সে তাকে বলছিল যাতে করে সে তাদের টিমের হয়ে খেলে, আর যদি সে চাবিগুলো কালেক্ট করে তাকে দিতে পারে তাহলে এটার বদলে সে যা চায় তাকে তাই দেয়া হবে। তবে আমরা দেখতে পারি ওয়েড তাকে সরাসরি না করে দেয়। আসলে ওয়েড কোনোভাবেই চাইছিল না অন্য কারো টিমের হয়ে খেলতে, সে চাইছিল যদি আমি চাবি জিততে পারি তাহলে নিজের যোগ্যতায় জিতবো, আর যদি জিততে না পারি তাহলে তো এমনিতেও কিছু আসে যায় না। এই জন্য সে তাকে সরাসরি না করে দেয়। তবে যখন সে তার সিটটার দিকে ভালো করে তাকায়, মানে সেই সিওর সিটটার দিকে, তখন এখানে সে তার আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দেখতে পারে। এই জন্য সে খুব দ্রুত সেই আইডি নাম্বার আর পাসওয়ার্ড মুখস্থ করে ফেলে আর দ্রুতই সেখান থেকে বেরিয়ে চলে আসে।
তবে তখনই আইওআই কোম্পানির সিইও কিছু ড্রোনের সাহায্যে তার ঘরের মধ্যে গিয়ে আক্রমণ করে দেয়, যেই জন্য তার ঘরটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়, যেখানে তার আন্টিরও মৃত্যু হয়। আর এই সমস্ত ব্যাপারগুলোতে ওয়েডের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এখন সে কী করবে সেটা বুঝতেই পারছিল না, এই জন্য সে দৌড়ে অন্য একটা জায়গায় চলে আসে। তবে তখনই পেছন থেকে একটা লোক এসে তার গলার মধ্যে টিপে ধরে আর তাকে বেহুশ করে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তার সামনে একটা মেয়ে বসে আছে। আসলে এই সুন্দর মেয়েটার নাম ছিল সামান্থা, যাকে কিনা পার্সিভাল গেমের মধ্যে R3 নামে চিনত। আর পার্সিভাল মানে ওয়েড প্রথমবার এই মেয়েটাকে দেখার পরে তার প্রেমে আরও পাগল হয়ে যায়, কারণ সে চিন্তাও করেনি যে এই মেয়েটা এতটা সুন্দর হবে। আর এরপরে সামান্থা তাকে এক্সপ্লেন করে বলে সেই গেমের ওনার সম্পর্কে, মানে ক্রিয়েটর সম্পর্কে। সে তাকে বলে যে যেই গেমটা বানিয়েছে, যার নাম হচ্ছে জেমস, সে জীবনে একবারই একটা মেয়ের সঙ্গে ডেটে গিয়েছিল, যার নাম ছিল কিরা। তারা দুজন একে অন্যের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো ছিলই, বরং তারা একে অন্যের ভালো ফ্রেন্ডও ছিল। পরবর্তীতে কিরাই গিয়ে তার ওয়াইফ হয়েছিল। আর যখন তারা দুজন প্রেম করছিল তখন তারা একটা মুভি দেখতে গিয়েছিল। আর এই মুভির মধ্যেই সে চাইছিল যেই কোনো ওয়েতে তাকে ডান্সের জন্য অ্যাপ্রোচ করতে আর সুযোগ বুঝে তাকে প্রপোজ করতে। তবে সে কোনোভাবেই সাহস করে তাকে ডান্সের জন্য অ্যাপ্রোচই করতে পারেনি। যদিও জেমস তার জীবনে কখনোই ক্লাব পছন্দ করতো না, তবে তবুও সে গেমের মধ্যে একটা ক্লাব বানিয়েছিল, যাতে করে সে গেমের মধ্যে হলেও অন্তত কিরাকে প্রপোজ করতে পারে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে যদি তারা সেই গেমটাকে উইন করতে চায়, মানে দ্বিতীয় রাউন্ডটা উইন করতে চায়, তাহলে তাদেরকে সেই মুভিটা খুঁজে বের করতে হবে যেই মুভিটা তারা দুজন দেখতে গিয়েছিল। এরপর তারা দুজন গেমের মধ্যে চলে আসে আর তারা এই জিনিসটা খুঁজে বের করার ট্রাই করে যে আসলে জেমস তার জীবনে কোন কোন মুভিগুলো দেখেছিল, যেখানে কিনা অনেক অনেক মুভি ছিল। তবে তখনই তাদের নজর পড়ে একটা মুভির উপরে, যেই মুভির নাম ছিল দ্য শাইনিং। আসলে এটা একটা হরর মুভি ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেই মুভিটা বানিয়েছিল সে কখনোই এই মুভিটাকে পছন্দ করেনি, মানে তার কাছে এই মুভিটা ভালো লাগেনি। আর তখনই তারা বুঝতে পারে যে আসলে সেখানে কেন লেখা ছিল যে ক্রিয়েটর যে কিনা তার ক্রিয়েশনকে পছন্দ করে না। আসলে এই জিনিসটা সেখানে এই জন্য লেখা ছিল কারণ সে চাইছিল তাদেরকে এই মুভিটা সম্পর্কে একটা হিন্ট দিতে। তো এরপরে যখন তারা মধ্যে আসে তখন তারা দ্য শাইনিংয়ের পুরো সেটটাকে পেয়ে যায়। এখানে তারা একটা পিকচার পেয়ে যায়, যেই পিকচারের মধ্যে জেমস আর কিরাও ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে তারা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন তাদেরকে কি করতে হবে। যখন তারা আরও একটু মধ্যে যায় তখন এখানে তারা একটা ক্লাবের মতো জিনিস পেয়ে যায়, যেখানে অনেকগুলো জম্বি মিলে ডান্স করছিল, যাদের মাঝখানে কিরাও ছিল। আসলে এটা ছিল কিরার একটা মডেল। আর একটু পরে আমরা দেখতে পারি R3 তাদের মধ্যে লাফ দিয়ে পড়ে কোনো রকমে কিরাকে সেভ করে এখানে নিয়ে আসে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে কিরা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর কিরা R3কে বলে যে আমি এই দিনটার জন্য কয়েক বছর ধরে ওয়েট করছিলাম। এতটুকু বলেই হঠাৎ করেই সে কোথায় যেন গায়েব হয়ে যায়। আর তখনই তাদের সামনে হুড পড়া সেই লোকটা চলে আসে, মানে যেই লোকটা প্রথম চাবিটা ওয়েডকে দিয়েছিল। আর এখন যেহেতু তারা দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছে, এই জন্য সেই লোকটা R3কে দ্বিতীয় চাবিটা দিয়ে দেয়। মানে আমরা বুঝতে পারি এখন তাদের কাছে দুইটা চাবি চলে এসেছে, এখন তাদের শুধুমাত্র আর একটা চাবিই দরকার। আর এই খবরটা যখন আইওআর সিও জানতে পারে তখন সে তো পাগলের মতো হয়ে যায়। সে এখন যেই কোনো ওয়েতে চাইছিল তাদেরকে খুন করতে। সে এই জিনিসটাও জেনে যায় যে যেই আক্রমণটা সে ওয়েডের ঘরের মধ্যে করেছিল সেখানে তার আন্টির মৃত্যু হয়ে গেলেও ওয়েডের মৃত্যু হয়নি। এই জন্য এখন সে যেই কোনো ওয়েতে ওয়েড আর R3কে ধরে তাদের দুজনকে মারতে চাইছিল। এই জন্য অনেক কষ্ট করে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সে তাদেরকে খুঁজে বের করে ফেলে। আর সে সেই জায়গায় আক্রমণও করিয়ে দেয় যেই জায়গায় তারা দুজনে বাস্তব জীবনে উপস্থিত ছিল। তবে আমরা দেখতে পারি R3 কোনো রকমে ওয়েডকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর সে নিজে তাদের কাছে ধরা দেয়। আমরা দেখতে পারি ওয়েড এসি ডগ দিয়ে কোনো রকম একটা গলির মধ্যে চলে আসে আর তখনই একটা ছেলে এসে তাকে টান দিয়ে সাইডে নিয়ে যায়। আসলে এখানে অনেকগুলো ড্রোনও ছিল যেগুলো কিনা আইওআই কোম্পানির ছিল, যারা তার উপরে নজরদারি করার জন্য চারপাশে এগুলো ছড়িয়ে দিয়েছিল। আর তখন আমরা জানতে পারি সামান্থা মানে R3 সেই গেমের মধ্যে তাদের যে হাই ফাইভের 3 জন মেম্বার ছিল সেই 3 জনের আসল যেই রূপ ছিল, মানে বাস্তব জীবনে যারা ছিল তাদেরকেও ইনভাইট করে এখানে নিয়ে এসেছিল অ্যান্ড তাদের সবাইকে সঙ্গে নিয়ে সে গেমটা খেলার প্ল্যানিং করেছিল। তবে এখন যেহেতু সে ধরা পড়ে গিয়েছে এই জন্য এই 3 জন মিলে এখানে সমস্ত ড্রোনগুলোকে ডিস্ট্রয় করে দেয় আর ওয়েডকে একটা ভ্যানে করে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। আসলে এটা এমন একটা স্পেশাল ভ্যান ছিল যেটার মধ্যে গেম খেলার সমস্ত ব্যবস্থা ছিল। তবে আমরা দেখতে পারি ওয়েড এখন গেমের মধ্যে না গিয়ে যেই কোনো ওয়েতে R3 মানে সামান্থাকে সেভ করতে চাইছিল। আসলে যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম যে যখন পার্সিভাল আইওআই কোম্পানির সিইওর সঙ্গে মিট করতে গিয়েছিল তখন সে তার আইডি আর পাসওয়ার্ডটা দেখতে পেয়েছিল। আর এখন এই আইডি আর পাসওয়ার্ডের ইউজ করে সে তার সিস্টেমটা হ্যাক করে ফেলে আর সেই হ্যাকিংয়ের মাধ্যমে সেই জিনিসটা ক্লিয়ারলি জানতে পারে যে এখন R3 বা সামান্থাকে কোথায় রাখা হয়েছে। সে সামান্থাকে সেখান থেকে ফ্রি করে দেয়।
তবে সামান্তা সেখান থেকে পালিয়ে যায় না, বরং সামান্তা সেই জায়গায় চলে আসে যেখানে আইওআই কোম্পানির হেডকোয়ার্টার ছিল। আসলে আমরা জানতে পারি আইওআই কোম্পানির সিইও এই হেডকোয়ার্টারের চারপাশে একটা প্রোটেক্টিভ শিল্ড লাগিয়ে দিয়েছিল, আর যতক্ষণ পর্যন্ত এই প্রোটেক্টিভ শিল্ডটা থাকবে ততক্ষণ কেউ চাইলেও এটার মধ্যে এন্ট্রি নিতে পারবে না। আর 3 নম্বর চাবিটা এই প্রোটেক্টিভ শিল্ডের মধ্যেই ছিল, যার মানে এই জিনিসটা ক্লিয়ার ছিল যে এই শিল্ডটা ব্রেক করার আগ পর্যন্ত কোনোভাবেই কেউ 3 নম্বর চাবিটাকে ক্যাচ করতে পারবে না, যার মানে তারা সেই ইস্টার্ন এগটাকেও কালেক্ট করতে পারবে না। তবে সামান্তা তার বুদ্ধির ইউজ করে হেডকোয়ার্টারের মধ্য থেকে এই শিল্ডটাকে পুরোপুরি ডিঅ্যাক্টিভ করে দেয়, যেই জন্য এই শিল্ডটা পুরোপুরি গায়েবই হয়ে যায়। এরপর আমরা পার্সিবলকে দেখতে পারি যে কিনা একটা ভিডিও মেসেজের মাধ্যমে এখানে যতগুলো প্লেয়ার খেলছে সবাইকে একটা মেসেজ পাঠায়। আসলে সে তাদের সবাইকে তার সাহায্য করতে বলছিল, এই জন্য তারা সবাই তাকে সাহায্য করার জন্য রাজিও হয়ে যায়, কারণ আইওআই কোম্পানির সিইও এবং তার টিমকে কেউই পছন্দ করতো না। এই জন্য এখন হয়ে গেছে আইওআই কোম্পানির সিইও টিম ভার্সেস পুরো গেম কমিউনিটি। আমরা দেখতে পারি যে এই গেম কমিউনিটির সবাই মিলে আইওআইয়ের মেম্বারদেরকে মারা শুরু করে, তবে আইওআইয়ের সিইও এই গেমের মধ্যে চলে আসে আর সে তার আর্মার শিটটাকেও অ্যাক্টিভেট করে দেয়, যেটা কিনা ছিল সুপার গর্জিলা আর্মার শিল্ড, যেটা খুবই বড় এবং খুবই ভয়ঙ্কর ছিল। এখন সিও মেগা গর্জিলা হয়ে এক এক করে সমস্ত প্লেয়ারদেরকে মারা শুরু করে। তার সাথে কেউ ফাইটও করতে পারছিল না, কারণ যেহেতু সে খুবই ভয়ঙ্কর ছিল এই জন্য তার সামনে কেউ টিকতেও পারছিল না। তবে তখন আমরা দেখতে পারি R3 মানে সামান্তা এখানে চলে আসে, আর সে এসে মেগা গর্জিলাকে টক্কর দিয়ে তার মধ্যে একটা বম মেরে দেয়, যেই জন্য সেই মেগা গর্জিলা পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে যায়, কারণ এই বোমের ব্লাস্টের জন্য সে পুরো ভেঙে চুরমার হয়ে যায়। তবে তখন বাস্তব দুনিয়াতে আমরা দেখতে পারি আইওআই কোম্পানির সিইও এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে R3 এখন গেমের মধ্যে চলে এসেছে, মানে সে যে সামান্তাকে বন্দি করে রেখেছিল সেখান থেকে সে কোনো রকমে নিজেকে ফ্রি করে ফেলেছে, আর এখন সে তার টিমের মধ্যে বসেই তার রিসোর্সেস ইউজ করে গেমটা খেলা শুরু করেছে। এই জন্য সে মানুষের রূপে তার টিমের মধ্যে গিয়ে এক এক করে R3কে খোঁজা শুরু করে। আসলে সে চাইছিল যেই কোনো ওয়েতে R3কে ধরে তাকে মেরে ফেলতে। তবে অন্যদিকে পার্সিবল এই জিনিসটা গেমের মধ্যে জানতে পারে যে আসলে সিইও এখানে সমস্ত মানুষজনকে খুঁজে বের করার ট্রাই করছে, মানে তাদের মধ্যে থেকে R3কে খুঁজে বের করার ট্রাই করছে। এই জন্য সে সেখানে R3কে শুট করে মেরে ফেলে, যাতে করে R3 সেখান থেকে পালিয়ে যেতে পারে। আর সামান্তাও ঠিক এমনটাই করে, সে মারা যাওয়ার পরে এখান থেকে দ্রুত বেরিয়ে চলে যায়। আর তখন এদিকে আমরা পার্সিবলকে দেখতে পারি যে কিনা তার সঙ্গীর সঙ্গে সেই জায়গায়, মানে যেটার নাম দেওয়া হয়েছে প্ল্যানেট ডুম, সেখানে চলে আসে। এখানে তারা টিভির মধ্যে একটা গেম পেয়ে যায় যেটার নাম ছিল Atari 2600। আর এখানে এসে পার্সিবল দেখতে পারে আইওআই কোম্পানির একটা এমপ্লয়ি এই গেমটাকে খেলছে। আসলে এখানে অনেক গেম ছিল, তবে তাদেরকে এই গেমগুলোর মধ্য থেকে সেই গেমটাকে খুঁজে বের করতে হতো যেই গেমটা জেমসের ফেভারিট গেম ছিল। তবে আমরা দেখতে পারি আইওআই কোম্পানির সেই প্লেয়ারটা এখানের গেমটা পুরোপুরি কমপ্লিটও করে ফেলে, তবে তবুও তাকে মেরে ফেলা হয়, যার মানে এই গেমটা সঠিক গেম ছিল না। এই জন্য একটু পরে এখানে পার্সিবল চলে আসে, আর এখন তাদের পালা হচ্ছে নতুন গেম বের করে সেই গেমটাকে খেলা, যেটা কিনা আসলেই জেমসের ফেভারিট গেম। এরপরে পার্সিবল অনেকক্ষণ ধরে ট্রাই করে সেই গেমটাকে খুঁজে বের করার ট্রাই করে যেটা জেমসের ফেভারিট গেম ছিল। আর কিছুক্ষণ খোঁজার পরে সে ফাইনালি সেই গেমটা পেয়ে যায়, যেটা কিনা একটা অ্যাডভেঞ্চার গেম ছিল। তবে যতক্ষণে সে এই গেমটা প্লে করতো তার আগেই এখানে আইওআই কোম্পানির সিইও তার লোকজন নিয়ে চলে আসে, আর এখানে সে পার্সিবলকে কনভিন্স করার ট্রাই করে যাতে করে সে এই গেমটা না খেলে আর সে তাদের সঙ্গে জয়েন করে ফেলে। আর যদি সে তাদেরকে সেই 3টা চাবি দিয়ে দেয় তাহলে সে যা চাইবে তাকে সেটাই দেয়া হবে। তবে আমরা দেখতে পারি কোনোভাবেই ওয়েড এটার জন্য রাজি হচ্ছিল না। এই জন্য আইওআই কোম্পানির সিইও এখানে বিশাল বড় একটা ব্লাস্ট করিয়ে দেয়, যেই ব্লাস্টের জন্য এখানে সমস্ত প্লেয়ারের মৃত্যু হয়ে যায়। মানে তার নিজের প্লেয়ারের মৃত্যু তো হয়েই যায়, সঙ্গে পার্সিবলের সমস্ত প্লেয়ারদেরও মৃত্যু হয়ে যায়, পার্সিবলের মৃত্যু তো হয়েই যায়। এই জন্য একটু পরে আমরা স্কোরবোর্ডে দেখতে পারি সমস্ত প্লেয়ারদের স্কোর 0 হয়ে গেছে, মানে যেহেতু সবাই মারা গিয়েছে এই জন্য সবার স্কোর 0 করে দেওয়া হয়েছে। আসলে এখন আইওআই কোম্পানির সিইওর মনে হচ্ছিল প্ল্যানেট ডুমের মধ্যে আর কেউই জীবিত নেই, এই জন্যই সবার স্কোর 0 করে দেওয়া হয়েছে। তবে তখন আমরা দেখতে পারি পার্সিবলের স্কোর আস্তে আস্তে করে বাড়া শুরু করে। আসলে পার্সিবল সেখানে একা জীবিত ছিল, আর যখন তারা ভালো করে চেক করে তখন তারা দেখতে পারে পার্সিবল এখনও সেই প্ল্যানেটের মধ্যে আছে। আসলে আমরা জানতে পারি পার্সিবলের কাছে একটা এক্সট্রা লাইফের কয়েন ছিল, যেটা কিনা এই গেমের মধ্যেই কেউ একজন তাকে দিয়েছিল। এখন যেহেতু সবাই মারা গিয়েছে এই জন্য সে এক্সট্রা লাইফের এই কয়েনটার ইউজ করে, আর এখন সে এই প্ল্যানেটের মধ্যে একা রয়ে গেছে। মানে এখন তাকে বাধা দেওয়ার মতো এখানে আর কেউই নেই, আর তার সামনে সেই গেমটা ছিল যেটা কিনা জেমসের ফেভারিট গেম ছিল। এখন এই গেমটা খেলে এই গেমের মধ্য থেকে পার্সিবলকে 3 নম্বর চাবিটাকে খুঁজে বের করতে হবে, আর যেহেতু এই প্ল্যানেটের সমস্ত মানুষই মারা গেছে এই জন্য তাকে ডিস্টার্ব করার মতো এখানে আর কেউ নেই। আর এরপরে পার্সিবল সেই গেমটাকে খেলা শুরু করে যেটা জেমসের ফেভারিট গেম ছিল, যেটার নাম ছিল অ্যাডভেঞ্চার। গেমটাকে একটু প্লে করার পরেই পার্সিবল এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এই গেমটা উইন করলেও সে সেই চাবিটা পাবে না, কারণ এই গেমটাকে তার ভালো করে খেলতে হবে। আসলে এই গেমের মধ্যে একটা ডট আছে, সেই ডটটাকে তাকে খুঁজে বের করে সেটাকে যদি সে রাইট প্লেসে প্লেস করতে পারে তাহলেই তাকে চাবিটা দেয়া হবে।
আর একটু পরে আমরা দেখতে পারি ফাইনালি সে সেই ডটটাকে খুঁজে বের করে ফেলে আর সেটাকে রাইট জায়গায় প্লেসও করে দেয়, যেই জন্য এই গেমটা কমপ্লিট হয়ে যায় আর গেমের পুরো বক্সটা পানির নিচে তলিয়ে যায়, মানে বরফের মধ্যে হারিয়ে যায়। আর তখনই ম্যাজিক্যাল ওয়েতে তার সামনে সেই হুড পরা বুড়ো লোকটা চলে আসে, যে কিনা 2টা চাবি অলরেডি তাদেরকে আগে দিয়েছিল। এখন সে পার্সিবলকে 3 নাম্বার চাবিটাও দিয়ে দেয়, মানে আমরা বুঝতে পারি এখন পার্সিবল 3টা চাবি উইন করে ফেলেছে। আর এদিকে যখন IOI কোম্পানির সিও এই জিনিসটা জানতে পারে তখন সে পাগলের মতো হয়ে যায় আর সে তার লোকজন দিয়ে সেই ভ্যানটাকে ফলো করানো শুরু করে, যেই ভ্যানের মধ্যে পার্সিবল এই গেমটা খেলছিল। তার লোকজন এই ভ্যানটার মধ্যে অনেকগুলো ধাক্কাও মারে, যে জন্য পার্সিবলের গেমের মধ্যে অনেক সমস্যাও হচ্ছিল। তবে কোনো রকমে সেই চাবিগুলোকে সঠিক জায়গায় প্লেস করে দেয়, যেই জন্য একটা দরজা ওপেন হয়ে যায়। আর এটার মধ্যে গিয়ে সে দেখতে পারে এটা আসলে ছিল একটা ট্রেজার, আসলে এটার মধ্যে কিছু গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছিল। আর এখানে তার সামনে সেই বৃদ্ধ লোকটা চলে আসে, যেই বৃদ্ধ লোকটা তাকে এক এক করে 3টা চাবি দিয়েছিল। আর এই লোকটা তাকে একটা পেন দিয়ে বলে যে তুমি এই পেপারের মধ্যে সিগনেচার করে ফেলো, আর সিগনেচার শেষ হয়ে গেলেই তুমি হয়ে যাবে এই পুরো কোম্পানির মালিক। এরপরে যখনই পার্সিবল সিগনেচার করতে যাচ্ছিলই তখনই হঠাৎ তার মনে পড়ে যে জেমস একবার তার পার্টনারের কাছে এমন করেই সিগনেচার নিয়ে তার পার্টনারকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল, যেটা কিনা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, যেটার জন্য পরবর্তীতে তার পার্টনারকেও তাকে হারাতে হয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করে সে সিগনেচার করার জন্য না করে দেয়, কারণ সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে আসলে এই সিগনেচার করাটা ছিল একটা ট্র্যাপ, মানে এইটা তার একটা টেস্ট ছিল। এই জন্য যখন সে সিগনেচার করতে না করে দেয় তখন এই হুড পরা লোকটা তার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, মানে তাকে দেখে মনে হয়েছিল সে অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছে। আর একটু পরে আমরা দেখতে পারি এই হুড পরা লোকটা হঠাৎই জেমসে কনভার্ট হয়ে যায়, মানে এই গেমের মালিকে কনভার্ট হয়ে যায়। আর এরপরে সে একটা রুমের মধ্য থেকে ফাইনালি পার্সিবলকে ইস্টার্ন একটা দেয়, মানে আমরা বুঝতে পারি এখন পার্সিবল নিজেই এই গেমের ওনার হয়ে গেছে। এদিকে বাস্তব দুনিয়াতে IOI কোম্পানির সিও নেমে যায় পার্সিবলকে ধরার জন্য, মানে ওয়েটকে ধরার জন্য। সেই গাড়ি নিয়ে সেই ভ্যানের কাছে চলে আসে, যেই ভ্যানের মধ্য থেকে সেই গেমটা প্লে করছিল। ভ্যানটাকে থামিয়ে যখনই দরজা খুলে সে তাকে শ্যুট করতে যাচ্ছিল তখনই সে দেখতে পারে তার হাতের মধ্য থেকে আলো বেরোচ্ছে। এটার মাধ্যমে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সেই স্টান একটা সে পেয়ে গেছে আর এখন সে হয়ে গেছে এই কোম্পানির সিও। আর একটু পরে আমরা দেখতে পারি এখানে পুলিশ চলে আসে আর যারা IOI কোম্পানির সিও এবং তার সিকিউরিটি গার্ডদেরকে ধরে সোজা জেলের মধ্যে নিয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি এখানে জেমসের সেই বন্ধুও চলে আসে, যেই বন্ধুকে পেপারে সিগনেচার করে জেমস সেখান থেকে বের করে দিয়েছিল। আর এই বন্ধু এসে তাকে বলে যে তোমাকে একটা পেপারে সিগনেচার করতে হবে, তাহলেই তুমি কোম্পানির আসল মালিক হয়ে যাবে। আমরা দেখতে পারি যে এখন সে বলে যে আমি আমার হাইফাই পুরো টিমের মাধ্যমে এই গেমটাকে প্লে করব, মানে আমি একা মালিক হব না, আমরা সবাই মিলে এই কোম্পানির মালিক হব। আর তাছাড়া সে এই লোকটাকে মানে জেমসের বন্ধুকে এই কোম্পানির কনসালটেন্ট বানিয়ে দেয়, কারণ সে জানতো যে এই গেম সম্পর্কে এই লোকটার অনেক বেশি নলেজ আছে। আর এখানে ওয়েড এই ব্যাপারটাও জানতে পারে যে গেমের মধ্যে তাকে এক্সট্রা লাইফের যেই কয়েনটা দেওয়া হয়েছিল সেটার অন্য কেউ তাকে দেয়নি, সেটা দিয়েছিল এই বৃদ্ধ লোকটাই। আসলে সে সবসময় গেমের মধ্যে দ্য কিউরেটর নামে তার আশেপাশেই ঘোরাফেরা করত আর তাকে সবসময় গেমের মধ্যে সে সাহায্য করতো। যার মানে ওয়েড ওই ব্যাপারটা বুঝতে পারে যে তার সাহায্য ছাড়া সে কোনোভাবেই গেমটাকে উইন করতে পারতো না। এই জন্য এখন থেকে তারা সবাই মিলেই কোম্পানিটাকে চালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা কোম্পানির নতুন একটা পলিসি বানায়, তারা সপ্তাহে 2 দিন এই গেমটাকে বন্ধ রাখতো, যাতে করে মানুষজন গেমের মধ্যে পুরো ডুবে না যেয়ে তাদের আসল দুনিয়াতেও কিছু সময় তাদের বন্ধুবান্ধব ফ্যামিলির সঙ্গে তারা স্পেন্ড করতে পারে। এই জন্য তারা সপ্তাহে 2 দিন বন্ধ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর আমরা দেখতে পারি এদিকে ওয়েডও সামান্তার সাথে এখন ডেটিং করা শুরু করে দিয়েছে আর তারা দুজন একই রুমে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আসলে বাস্তব দুনিয়াতেও আমরা এমন এমন মানুষজনকে দেখতে পারি যারা কিনা তাদের সমস্ত সময় সারাটা জীবন শুধু গেমের মধ্যেই পার করে দেয়। তাদের মনে হয় যে জীবনের মানেটাই হচ্ছে কি শুধু গেম আর গেম, কিন্তু আসলে ব্যাপারটা এমনটা না। সেটা আপনার বাস্তব জীবনের কোনো পার্ট না, সেটা শুধু আর শুধুমাত্র একটা গেম, যেটা কিনা আপনার সময় তো নষ্ট করেই, সেই সাথে মাঝে মধ্যে আপনার সম্পর্ক এমনকি আপনার ক্যারিয়ারও পর্যন্ত ডিস্ট্রয় করে ফেলতে পারে। আর এই মুভিতে এই মেসেজটাই দেওয়ার ট্রাই করা হয়েছে যে মানুষের উচিত গেমের মধ্যে কম থেকে কম সময় দিয়ে তার ফিউচার অথবা তার ক্যারিয়ারের দিকে সবচেয়ে বেশি করে ফোকাস করা, যাতে করে ভবিষ্যতে সে কিছু একটা করতে পারে। আর এমন একটা ইন্টারেস্টিং মেসেজের সঙ্গে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।